আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? কেমন দিলা পরীক্ষা? প্রথম পরীক্ষা। চলো তোমাদের রেজাল্টগুলো একটু দেখাই। এখন পর্যন্ত এখনও 4 জন অনলাইনে পরীক্ষা দিচ্ছে। এখন পর্যন্ত পরীক্ষা দিয়েছে 96 জন। এই যে দেখতে পাচ্ছ, 96 জন এখন পর্যন্ত পরীক্ষা দিয়েছে। ওকে, ভালো কথা। সো 100 কারা কারা পেলো তাদের নামগুলো একটু বলি। আবিদ হাসান সায়েম 100-তে 100। আইনুন নাহার দিবা 100-তে 100, মানে 10-এ 10। এছাড়া আর কে পেয়েছে? চয়ন পেয়েছে 10-এ 10, কংগ্রাচুলেশনস। ফাতিমা পেয়েছে 10-এ 10। জুয়াইরিয়া তাহসিন জিশা পেয়েছে 10-এ 10। কাশফিয়া ফাবলিহা আবৃতি পেয়েছে 10-এ 10। মাইদা ইসলাম পেয়েছে 10-এ 10। তারপর নাবিল পেয়েছে 10-এ 10। ওকে, এদিকে অরণি পেয়েছে 10-এ 10। রুহুল আমিন 0 কেন বুঝলাম না, কোনো সমস্যা কিনা আমাকে একটু জানাবা। সাফিয়া জাহান জারিফা পেয়েছে 10-এ 10। রূপা, আচ্ছা রূপা না, সোহাইল পেয়েছে 10-এ 10। তার মানে সবাই 10-এ 10 পাওনি। তাজবির তামিম পেয়েছে 10-এ 10 অ্যান্ড ওয়াজিহা ওয়াহাব যারা পেয়েছে 10-এ 10। জাকিয়া সুলতানা জিমও পেয়েছে 10-এ 10। ইংলিশ ভার্সনের জন্য আমরা কিন্তু ইংলিশ টার্মগুলো পাশে লিখে দিয়েছিলাম। আচ্ছা, চলো আমরা একটু দেখে আসি কোথায় কোথায় আসলে সমস্যা হয়েছে। চলো আমরা একটু প্রশ্ন দেখে আসি। প্রথম প্রশ্ন ছিল, আচ্ছা এখন কিন্তু আমাকে একটু দেখা যাচ্ছে না, আমি একটু পেছন থেকে তোমাদেরকে বলছি, তোমরা এটা একটু ঠিকঠাক দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে, কোনটি পর্দাবিহীন অঙ্গাণু? সো পর্দাবিহীন মানে আবরণ নাই। সো আবরণ নাই হচ্ছে মামাই সেরা। এই মামাই, মাতে মাইক্রোটিউবুল মাইক্রোফিলামেন্ট, সেখানে মাইক্রোটিউবুল আনসার। 2 নাম্বার, কোনটি কোষীয় কঙ্কাল নয়? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট বলে কিছু নাই, যেটা আছে সেটা হলো ইন্টারমিডিয়েট টিউবিউল। সরি, ইন্টারমিডিয়েট টিউবিউল বলে কিছু নাই, যেটা আছে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ওকে, আচ্ছা এরপরে যদি আসি, কোনটি পেশি প্রোটিন? পেশি মানে আমরা শিখিয়েছিলাম মায়ো, আর প্রোটিন নামের শেষে ইন, তাহলে মায়োসিন হচ্ছে সঠিক আনসার। নাম্বার 4, প্রোটোপ্লাজমের অংশ নয় কোনটি? সো প্রোটোপ্লাজমের অংশ 3টা, সাইটোপ্লাজম, প্লাজমা মেমব্রেন অর্থাৎ কোষঝিল্লি এবং নিউক্লিয়াস। তাহলে কোষ প্রাচীর কিন্তু নয়। আমরা গতদিন দেখেছি একটা কোষের মধ্যে 2টা ভাগ, সেলওয়াল বাদে যা থাকবে সেটা হচ্ছে প্রোটোপ্লাস্ট। তাহলে খেয়াল করো, আমরা গতদিন দেখিয়েছি একটা কোষের মধ্যে, একটা কোষ যদি হয় সেল, তাহলে একটা কোষের মধ্যে 2টা জিনিস আছে। তাহলে কোষ ইজ ইকুয়াল টু কোষ প্রাচীর মানে সেল ওয়াল প্লাস প্রোটোপ্লাস্ট। তাহলে প্রোটোপ্লাস্ট ইজ ইকুয়াল টু কি হবে? সেল ওয়ালটাকে এ পাশে নিয়ে আসলে সেল মাইনাস সেল ওয়াল, বুঝতে পেরেছো? তাহলে প্রোটোপ্লাস্ট ইজ ইকুয়াল টু কি হবে? সেল মাইনাস সেল ওয়াল হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে প্রোটোপ্লাস্ট ইজ ইকুয়াল টু সেল মাইনাস সেল ওয়াল, এটাই হচ্ছে সঠিক আনসার। এবার দেখো, প্রশ্ন করেছি পেশি কোষকে কি বলা হয়? আমরা শিখিয়েছি মায়ো মানে পেশি, সাইট মানে কোষ, তাহলে পেশি কোষকে বলে মায়োসাইট। আমরা জানি সার্কো মানেও পেশি, কিন্তু লেমা মানে তো পর্দা, লেমা মানে তো কোষ না। আমরা জানি সার্কো মানে পেশি, কিন্তু প্লাজম মানে তো তরল, কোষ না। আমরা জানি মায়ো মানে পেশি, কিন্তু ফাইবার মানে তো তন্তু, কোষ না, তাই না? নিচের কোনটি ছোট নির্দেশ করে না? আমরা শিখিয়েছিলাম ছোট বলতে নামের শেষে ইউল বসে। তো আমি একটু মজা করে দিয়েছি, আমার আঙ্কেলের নাম মাহমুদ, সো মাহমুদের ছোট মাহমুদুল। আসলে এটা একটা মানুষের নাম, বুঝতেই পারছো এটা হবে না। কিন্তু ব্রঙ্কাস তোমরা সামনে পড়বা, ব্রঙ্কাস আমাদের শ্বসনতন্ত্রের একটা অংশ, তার ছোট ব্রঙ্কিওল। ট্রাকিয়ার ছোট কি? ট্রাকিওল। লোব মানে খণ্ড, লোবের ছোট কি? লোবিউল। তাহলে এগুলো কিন্তু ছোট, বাট মাহমুদুল কিন্তু মাহমুদের ছোট না, এটা একটা পুরো নাম। ওকে, একটু মজা করার জন্য দিয়েছি। মাইক্রোটিউবুলের বাংলা কি? এটা ইংলিশ ভার্সনের জন্য লাগতো না, কিন্তু আমি গতদিন পড়িয়েছি, অনুনালিকা। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, গত ক্লাসে আমি একবার উচ্চারণ করিয়েছিলাম।
কোষ কঙ্কালের পর্দা নাই, কারণ কোষ কঙ্কাল মানে মামাই, মামাই সেরা, এদের পর্দা নাই। তো কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাও। আমি 30 সেকেন্ড আমি এখন আমার চেহারাটা দেখাচ্ছি, কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো। আমরা 30 সেকেন্ডের মধ্যে আমাদের আজকের ক্লাস শুরু করব এবং আমরা কোষ কঙ্কাল ওই যে মামাই সেখান থেকেই শুরু করব। সো কমেন্ট করতে থাকো। ওকে, রুম্পা জিয়াদ আইডি থেকে বলেছে এক্সাম কি যে কোনো সময় দেওয়া যাবে কি না? এক্স্যাক্টলি, আজকে থেকে 26 সালের জুলাই মাস পর্যন্ত আপনি যে কোনো সময় এক্সাম দিতে পারবেন, কিন্তু যারা একদম যথাযথ সময় এক্সাম শুরু করবে তাদের নাম আমরা এভাবে ঘোষণা করব। ওকে, হ্যাঁ তাসবির, গত ক্লাসে যেখান থেকে আটকে গেছিল সেখান থেকে আমরা পড়াবো। জি, কোষ কঙ্কাল থেকে আমরা পড়াবো ইনশাআল্লাহ। আচ্ছা, তোমরা যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম। কারো কোনো সমস্যা আছে? তোমরা বুঝেছো? তোমরা প্রশ্নের ব্যাপারগুলো কি বুঝেছো? যদি বুঝে থাকো তো চলো বিসমিল্লাহ, আমরা আজকে সেকেন্ড ক্লাস শুরু করি। ওকে, তাহলে আমরা 3টা কলাম করব এবং আজকে আমি তোমাদেরকে তোমাদের যে বইটা সেই বইটাও কিন্তু দেখাবো। এই যে এটা তোমার হচ্ছে পাঠ্য বই, আমরা কতটুকু পড়লাম তোমার মেইন বইও দেখাবো, আবার আমি তো লেকচার শিট দিব, যাতে এখানকার কোনো লাইন বাদ না যায়। আমরা প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে পড়াশোনা করব, ঠিক আছে? শুরু করি। আচ্ছা, গত ক্লাসে আমরা পড়েছিলাম কোষ কঙ্কাল। সো আমরা একটু কোষ কঙ্কালের নামগুলো আর একবার কষ্ট করে লিখব। তাহলে আমরা 3টা হেডলাইন দিই, একটা হচ্ছে কোষ কঙ্কাল, 3টা না 2টা দিই, আর এক পাশে লিখি প্রোটিন। ঠিক আছে, আমরা এবার এরকম করে ফেলি। আচ্ছা, গত ক্লাসে 3টা কোষ কঙ্কাল পড়েছিলাম। একটার নাম কি? মাইক্রো টিউবিউল, ঠিক আছে? ওকে, এটা একটা কোষ কঙ্কাল। আরেকটার নাম কি ছিল? ইংলিশ ভার্সন আমি ইংলিশে লিখছি না, কারণ গতদিন এটা আমি ইংলিশ লিখেছি, তোমরা আশা করি বুঝতে পারছো। আরেকটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট এবং আরেকটা হলো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তাহলে কখনো যদি 1 মার্কে প্রশ্ন আসে, কি প্রশ্ন আসতে পারে 1 মার্কে? যে কোষ কঙ্কাল কাকে বলে, হোয়াট ইজ সাইটোস্কেলেটন? তাহলে তুমি আনসার করবা মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এদেরকে একত্রে বলে কোষ কঙ্কাল। অর্থাৎ এই 3টাকে একসাথে কি বলে? কোষ কঙ্কাল। এখন দ্বিতীয় একটা প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, কি সেটা? সেটা হলো কোষ কঙ্কাল কি দ্বারা গঠিত, অর্থাৎ কম্পোজিশন, কোষ কঙ্কালের উপাদান কি দ্বারা কোষ কঙ্কাল গঠিত। উত্তর হলো, পরীক্ষা যদি এরকম প্রশ্ন এসেই যায় তাহলে উত্তর হলো কোষ কঙ্কাল প্রোটিন দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? প্রোটিন দ্বারা গঠিত। এখন কি প্রোটিন দ্বারা গঠিত? কোষ কঙ্কাল কি প্রোটিন দ্বারা গঠিত? আমি এটাকে একটু ওকে, যাতে একটু হলো আমাকে দেখতে পারো। কাপাকাপি করছে। ওকে, এখন একটু একটু আমাকেও দেখতে পাবা। তাহলে কি প্রোটিন দ্বারা গঠিত? আমরা গত ক্লাসে শিখেছি নামের শেষে ইন মানে প্রোটিন। তাহলে এই যে টিউবিউল, আমি যদি এখানে টিউবিউল কথাটা লিখি, টিউবিউল, তাহলে এই টিউবিউলের শেষে যদি আমি ইন লাগিয়ে দিই তাহলে প্রোটিনটার নাম হবে টিউবিউলিন। অর্থাৎ তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে বলো তো মাইক্রোটিউবিউল কোন প্রোটিন দ্বারা তৈরি, তুমি আনসার করবা মাইক্রোটিউবিউল টিউবিউলিন প্রোটিন দ্বারা তৈরি। বুঝতে পেরেছো? তার মানে এটা এই টিউবিউলিন প্রোটিন দ্বারা তৈরি।
সেটা আমরা কিভাবে মনে রাখবো? এর নাম তো টিউবিউল, তাহলে এর শেষে ইন লাগিয়ে নাম কি হয়ে গেল? টিউবিউলিন। বুঝতে পেরেছো? টিউবিউলিন হয়ে গেল। আচ্ছা, লিপিকা রয় আইডি থেকে বলেছে কোষ প্রাচীর কোষ ঝিল্লির মধ্যে পার্থক্য কি? একটু ধৈর্য ধরবেন, এটা আমাদের পরের লেকচারে আমরা শিখবো। হ্যাঁ, সব কিছুই শিখবো, ধীরে ধীরে আসছি। হ্যাঁ, আগে তো আমি জানিয়েছি আমার নাম কি, আমার বাপের নাম কি, চাচার নাম কি, দেন আমার বাপ কি করে আসবো। ওকে, আগে নামগুলো আমরা শুনেছি, সব শিখবো ইনশাল্লাহ। এবার আসি মাইক্রোফিলামেন্ট। তাহলে মাইক্রোফিলামেন্টের প্রোটিনের নাম কি? মনে হচ্ছে তাহলে ফিলামেন্টের শেষে ইন লাগালে কি হবে? ফিলামেন্টিন। কিন্তু না, এরকম কোনো ফিলামেন্টিন বলে প্রোটিন নাই। এইটার প্রোটিনের নাম হচ্ছে অ্যাক্টিন ও মায়োসিন। দুটার নামই ইন আছে, এটা একটু তোমাকে মনে রাখতে হবে, অ্যাক্টিন ও মায়োসিন। এবং একটা জিনিস আমরা বুঝতে পারছি, মায়ো মানে পেশি, তার মানে পেশির প্রোটিন মাইক্রোফিলামেন্টে আছে। পেশির প্রোটিন মাইক্রোফিলামেন্টে আছে। এটা দিয়ে আমরা বুঝতে পারছি যে মানুষের পেশি যে কাজ করে, কোষের ভেতর মাইক্রোফিলামেন্টও সেই কাজ করে। পেশি কি করে? চলাচলে হেল্প করে। একটা কোষের মধ্যে যে বিভিন্ন অঙ্গাণু আছে, অর্গানেলস আছে, তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গা মুভমেন্ট, চলাচলে হেল্প করে হচ্ছে মাইক্রোফিলামেন্ট। বাট এত কিছু তোমাদের না বইয়ে লেখা নাই। তোমাদের বইয়ে কি লেখা আছে আমি দেখাচ্ছি। তাহলে মাইক্রোফিলামেন্ট কি দ্বারা তৈরি? অ্যাক্টিন ও মায়োসিন দ্বারা তৈরি। বুঝতে পেরেছ? ওকে। হাসান আলী বলেছে পিডিএফ ওপেন হয় না। আচ্ছা, তোমাদেরকে একটু রিকোয়েস্ট করছি, অনেকেরই পিডিএফ ওপেন হয়েছে ম্যাক্সিমাম, তো যার হয় না তোমরা একটু ওকে হেল্প করো তো। আমি অলরেডি বলেছি যে পিডিএফ ডাউনলোডার যেটা রিডার ওপেন করলেই হয়, তোমরা একটু হেল্প করো, কারো কাছ থেকে একটু বন্ধু বানিয়ে নিয়ে নিও, ঠিক আছে? আচ্ছা, এবার আসো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কি দ্বারা গঠিত? এটাও কিছু প্রোটিন দ্বারা গঠিত, বাট এই প্রোটিনগুলোর নাম তোমার কোথায় নাই? তোমার এসএসসির বইয়ে নাই। তুমি যদি পড়তে চাও, এটা ইন্টারমিডিয়েটের বইয়ে আছে। যেহেতু তুমি আজ হোক কাল হোক ইনশাল্লাহ ইন্টারমিডিয়েটে উঠবা, তাহলে তুমি মনে রাখতে পারো ইন্টারমিডিয়েটের প্রোটিন হচ্ছে, ধরো ইন্টারে উঠবা তুমি কিছুদিন পর, তাহলে ইন্টারে একজন পড়াশোনা করে, ইন্টারে যে পড়ে তার নাম হচ্ছে কেলানি ভাই। এভাবে মনে রাখতে পারো। কীভাবে মনে রাখতে পারো? ইন্টারে পড়ে কেলানি ভাই, ইন্টারে পড়ে কেলানি ভাই। অর্থাৎ ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এই 4টা প্রোটিন দ্বারা গঠিত। আমি আবারও বলছি, এই 4টা প্রোটিন তোমাদের কিন্তু পিডিএফে দেওয়া আছে, পাশে লেখা আছে এইচএসসি, না পড়লেও চলবে। বাট কেউ যদি এগিয়ে রাখতে চাও, যেহেতু তোমাদের খুব অল্প পড়া ক্লাস 10-এ, তাহলে পড়ে ফেলতে পারো। সো কেলানি ভাইতে কি হয় আমি একটু লিখে ফেলি। কেতে হচ্ছে কেরাটিন, বাংলায় এরকম কেরাটিন। লাতে হচ্ছে ল্যামিন, লাতে কি? ল্যামিন। যারা বাংলা ভার্সন তারা বাংলা লিখবা, ইংলিশ ভার্সন ইংলিশ লিখবা। এনতে হচ্ছে নিউরোফিলামেন্ট, এনতে কি? নিউরোফিলামেন্ট, নিউরোফিলামেন্ট। ওকে। এবং ভাইতে হচ্ছে ভাইমেন্টিন, ভাইমেন্টিন। আবার ভাই মেন্টাল বইল না, ভাইমেন্টিন। ওকে, লেখা বুঝতে না পারলে আমাকে প্রশ্ন করবে। আচ্ছা, তাহমিনা আক্তার আইডি থেকে বলেছে অ্যাক্টিনের বাংলা কি? অ্যাক্টিন শব্দটার অর্থ হচ্ছে লম্বা লম্বা, অর্থাৎ যে প্রোটিনগুলো একটু লম্বা লম্বা তাদেরকে বলা হয় অ্যাক্টিন। এটার বাংলা লাগবে না, ঠিক আছে? অ্যাক্টিনের বাংলা আপনি অ্যাক্টিনেই মনে রাখবেন। ওকে ওকে, তাহলে আমরা কোষ কঙ্কাল আমাদের মতো করে পড়ে ফেললাম। এইবার তোমাদের পাঠ্য বইয়ে কোষ কঙ্কাল বা সাইটোস্কেলেটন নিয়ে কতটুকু বলা আছে আমি একটু দেখাই। নিশ্চয়ই তোমাদের, আমি কখনো তোমাদের বলছি কখনো আপনাদের, এটা আমার একটা দোষ, আপনারা বুঝে নিয়েন। আচ্ছা, এই যে খেয়াল করি আমরা, একটু জুম করি, একটু জুম করি। ও, এটা হচ্ছে পাঠ্য বই, আমি বাংলা ভার্সনের বই থেকেই দেখাচ্ছি। এই যে কোষ কঙ্কাল সাইটোস্কেলেটন কি কি আছে, আমরা তো অনেক কিছুই পড়লাম। কি কি আছে দেখো, কিভাবে লেখা আছে। মাইক্রোটিবিউল মাইক্রোফিলামেন্ট কিংবা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট হচ্ছে এ ধরনের তন্তুর উদাহরণ। কোন ধরনের তন্তু? এই যে কোষ কঙ্কাল, প্রোটিন দিয়ে বিভিন্ন তন্তু। কি কি তন্তু? এই যে টিউবিউলিন, অ্যাক্টিন, মায়োসিন। তাহলে একটা জিনিস দেখছো, কোষ কঙ্কাল কি দিয়ে গঠিত? অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউলিন বলেছে,
কিন্তু আমরা আরও না স্পেসিফিকভাবে বললাম টিউবিলিন দিয়ে গঠিত, মাইক্রোফিলামেন্ট অ্যাক্টিন মায়োসিন দিয়ে গঠিত, আর ইন্টারমিডিয়েট কি দিয়ে গঠিত। তার মানে কি আমরা পড়া আরও সুন্দর করে পড়লাম, তাহলে তোমাদের টুকুও হলো, কিন্তু আমরা আরও বিস্তারিত জানলাম, আমরা ইন্টারমিডিয়েটও একটু এগিয়ে থাকলাম। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তারপরে কি বলছে? বলছে কোষ ঝিল্লি অতিক্রম করে, অর্থাৎ এটা যদি একটা কোষ হয়, এটা নিউক্লিয়াস, এটা সাইটোপ্লাজম, এই জায়গায় তো আছে সাইটোস্কেলেটন, এই জায়গায় তো আছে সাইটোস্কেলেটন, এই জায়গায় তো আছে সাইটোস্কেলেটন। তো বলা হয়েছে তুমি যদি কোষঝিল্লি অতিক্রম করে কোষের ভেতর ঢোকো, কোষঝিল্লি অতিক্রম করে ধরো এটাকে চিরে ফেলে তুমি যদি কোষের ভেতর ঢুকে যাও, তাহলে তুমি প্রথমেই কাকে দেখতে পাবা? এই কোষ কঙ্কালকে দেখতে পাবা। ঠিক আছে? এবং সেটি লম্বা, মোটা, চিকন মিলিয়ে অসংখ্য তন্তু দিয়ে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে এই কোষঝিল্লি আর নিউক্লিয়াসের চারদিকে। এবং যেটা তোমাদের পাঠ্য বইয়ে ভুল আছে সেটা একটু ভালো করে খেয়াল করো। ভুলটা কোথায়? দেখো লেখা আছে কোষ কঙ্কাল ভেতর থেকে কোষটাকে ধরে রাখে। কোষ কঙ্কাল কি করে? ভেতর থেকে কোষটাকে ধরে রাখে। হ্যাঁ, ভুল নাই, আগের বইয়ে কিন্তু ভুল ছিল, এটা বাহির ছিল। তাহলে কোষ কঙ্কাল কি করে? যেহেতু ভেতরে আছে, তাহলে ভেতর থেকেই কোষটাকে ধরে রাখে। ভেরি গুড। তাহলে এখন তোমরা আমাকে বলো, আমি খাতায় লিখিয়েছি কিন্তু আমি আমার স্টাইলে সাজিয়ে লিখেছি, বইয়ের এটুকুর মধ্যে তোমার কারো কোনো প্রবলেম আছে কিনা? যদি থাকে আমাকে জানাও, আর না থাকলে মামাই তো পড়া হয়ে গেছে, এখন আমরা পড়বো সেরা, অর্থাৎ সেন্ট্রোজোম এবং রাইবোজোম। সেন্ট্রোজোম, রাইবোজোম এই দুইটা পড়লে আমাদের ঝিল্লিবিহীন অর্থাৎ মেমব্রেন লেস যে অর্গানেলি সেগুলো পড়া হয়ে যাবে। সো তোমরা কমেন্ট করে আমাকে একটু জানিয়ে দাও। আচ্ছা, ফারহানা তানিয়া আইডি থেকে বলেছে এটা কি ক্লাস 10-25-এর বই? একটা জিনিস বলে রাখি, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, 9 আর 10-এর সেম বই। 9-10-এর কোনো আলাদা বই না। 9-এর বাচ্চাও যে বই, 10-এর বাচ্চাও সেম বই। ঠিক আছে? একই বই, আলাদা কোনো বই নাই, সেম বই। সব ওকে, একটু অন্তত ওকে জানাই যে হ্যাঁ ওকে, সেন্ট্রিও মানে কোষ কঙ্কাল ওকে, সাইটোস্কেলেটন ওকে, এটাতে আমরা পণ্ডিত হয়ে গেছি, একটু জানাই কোষ কঙ্কাল ওকে কিনা, জাস্ট ওকে লিখি। আর যদি না হয় তাহলে আমাকে একটু জানিয়ে দাও যে কোথায় সমস্যা। যদি হয়ে যায় তাহলে আমরা এখন পড়বো মামাই সেরা, এই যে আমরা এখন পড়বো সেন্ট্রোজোম, এইটা আমরা একটু পড়বো, আমরা এইটা একটু পড়বো। এখানে এই যে কথাগুলো আছে আমি আমার মতো সাজিয়ে আগে খাতায় লেখাবো, তারপর আমরা এখানে এসে দেখবো যে সব ঠিক আছে কিনা। আচ্ছা, ভেরি গুড, সবাই বলেছে ওকে, আমি খুশি হলাম। চলো তাহলে আমরা এখন নতুন একটা পড়া পড়ি। আমরা সবাই হেডলাইন দেই, মামাই যে সেরা সেতে আমরা হেডলাইন দিয়ে দিই সেন্ট্রোজোম। এই যে এই জয়ের জায়গায় তুমি সও লিখতে পারো। ঠিক আছে? ইংলিশে আসলে সেন্ট্রোসোম, সেন্ট্রোসোম এই জিনিসটাকে বাংলায় করতে গিয়ে কেউ কেউ স লেখে, কেউ কেউ জ লেখে। আচ্ছা, সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম পড়ার আগে আমরা এখন একটা ছোট্ট কাজ করি। কাজটা হলো আমরা একটা কোষ আঁকি, এরকম একটা গোল্লা দাও এবং তার ভেতর তুমি আরেকটা গোল্লা দাও, অর্থাৎ এইটা হচ্ছে নিউক্লিয়াস। এই যে ভেতরে যে গোল্লা দিয়েছো না, এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস। আর এটা হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে পুরোটা হচ্ছে একটা সেল বা কোষ, পুরোটা হচ্ছে একটা কোষ। ওকে, এখন একটা জিনিস জেনে রাখা ভালো, একটু জানিয়ে দিই তোমাদেরকে। সেটা কি? এক পাশে তুমি একটু লেখো উদ্ভিদ কোষ, ইংলিশে যারা লিখছো প্লান্ট সেল, উদ্ভিদ কোষ। আর এক পাশে তুমি লেখো অ্যানিমেল সেল বা প্রাণী কোষ, ইংলিশটা আমি আর লিখছি না। একটা জিনিস তুমি চিন্তা করো, আমাদের বর্জ্য
মানে ওয়েস্ট প্রোডাক্ট, সহজ কথা মুতু, এছাড়া আরও অনেক কিছু আছে। এগুলো নিঃসরণ করার জন্য না জায়গা আছে, রাস্তা আছে, তাই না? আমরা প্রস্রাবের মাধ্যমে আমাদের ম্যাক্সিমাম বর্জ্য বের করে দিই। কিন্তু গাছ কি মুতু করে? মানে গাছের কীরকম কোনো ব্যবস্থা আছে? নাই। গাছ পাতার মাধ্যমে কিছু কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, কিন্তু গাছের যে নাইট্রোজেন জাতীয় বর্জ্য সেটা কিন্তু ত্যাগ করার কোনো রাস্তা নাই। তাহলে কি হয়? একটা গাছ, সেটাও তো একটা কোষ দিয়ে গঠিত। গাছে যখন বর্জ্যটা তৈরি হয় কোষের মধ্যে, তখন এই বর্জ্যটাকে ধরে রাখার জন্য উদ্ভিদ কোষে কোষ গহ্বর আছে, যেটাকে আমরা বলি ভ্যাকুওল, ইংরেজিতে বলি ভ্যাকুওল। এখন লেখার দরকার নেই, জাস্ট শোনো। তো দেখো, প্রাণী কোষের বর্জ্য কিন্তু কোষের মধ্যে জমবে না, কারণ এই বর্জ্য, এই ওয়েস্টগুলা প্রথমে ব্লাড থেকে কিডনিতে যাবে, আমাদের বৃক্কে যাবে, সেখান থেকে মূত্র তৈরি হবে, মূত্রের মাধ্যমে এই বর্জ্য বেরিয়ে যাবে। কিন্তু প্লান্ট সেল, উদ্ভিদের বেলায় হয় কি জানো? বর্জ্যগুলা কোষের মধ্যেই জমতে থাকে। এখন এটাকে ধরে রাখার জন্য উদ্ভিদে একটা অতিরিক্ত অর্গানেলি থাকে, অঙ্গাণু থাকে, যাকেই বলা হয় কোষ গহ্বর বা সেল ভ্যাকুওল। এবং মজার বিষয় হলো, উদ্ভিদে এই কোষ গহ্বরটা যত বর্জ্য জমবে, যত ওয়েস্ট জমবে, গহ্বর তত বড় হবে, তাই না? ধরো এটা একটা প্লান্ট সেল বা উদ্ভিদ কোষ, এবং মনে করো প্রথমে এই ছোট্ট একটু গহ্বর ছিল, মানে ভ্যাকুওল ছিল। এখন এখানে বর্জ্য জমছে জমছে জমছে, ভ্যাকুওলটাও ধীরে 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 বড় হচ্ছে, আরও বর্জ্য জমছে, আরও বড় হচ্ছে। তো একটা সময় কি হবে জানো? এই যে ভ্যাকুওলটা নিউক্লিয়াসকে ঠেলা মারবে, এই তুই সরে যা, আমাকে জায়গা লাগবে। এজন্য কি হয় জানো? এজন্য কি হয় দেখো, এজন্য এই ভ্যাকুওলটা যখন অনেক বড় হয়, তখন উদ্ভিদ কোষের বেলায়, প্লান্ট সেলের বেলায় নিউক্লিয়াসটা একদিকে সরে যায়। এজন্য প্লান্ট সেল এবং অ্যানিমেল সেল, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে একটা না দুইটা গুরুত্বপূর্ণ ডিফারেন্স, পার্থক্য হচ্ছে, উদ্ভিদ কোষে, আমরা একটু লিখে ফেলি, উদ্ভিদ কোষে কোষ গহ্বর বা যেটাকে আমরা ইংলিশে বললাম ভ্যাকুওল থাকে, এখানে আমরা লিখব থাকে না, যদিও ছোট অবস্থায় থাকে কিন্তু থাকে না। সাথে আরেকটা কি দেখলাম? এই ভ্যাকুওল থাকার কারণে নিউক্লিয়াসটা কিন্তু প্রান্তে চলে গেল। সো উদ্ভিদ কোষে নিউক্লিয়াস প্রান্তে থাকে, মার্জিন বরাবর থাকে, পেরিফেরাল থাকে, সেন্ট্রারে থাকে না। নিউক্লিয়াস প্রান্তে থাকে, আর এখানে কি হবে? কেন্দ্রে থাকে, কারণ এখানে তো এরকম কোনো ভ্যাকুওল নেই। ওকে, আচ্ছা, এটা যদি বুঝে থাকো, তাহলে আমরা একটু প্রাণী কোষে ফিরে আসি। এটা যেমন আছে থাকলো, আমার বিশ্বাস তোমাদের লেখা হয়েছে। তাহলে আমি যদি একটু এটাকে মুছে ফেলি এবং এটাকে যদি আমি একটু মাঝে নিয়ে আসি, তাহলে এখন এটা কোন কোষ? তুমি বলবে এটা প্রাণী কোষ, অ্যানিমেল সেল। কিভাবে বুঝলে এটা প্রাণী কোষ? কারণ নিউক্লিয়াসটা সেন্টারে, রাইট? ওকে, নিউক্লিয়াসটা কেন্দ্রে, প্রান্ত মানে মার্জিনে। এখন এই যে প্রাণী কোষের নিউক্লিয়াসটা যে সেন্টারে, এই সেন্টারের কাছে, বুঝছো, এই সেন্টারের কাছে ছোট্ট ছোট্ট দুইটা অংশ থাকে, যারা মোটামুটি সমকোণে থাকে, 90 ডিগ্রি করে থাকে। কেন 90 ডিগ্রি করে থাকে এটার ব্যাখ্যা আমরা ইন্টারে শিখবো, তোমাদের বইতে সব আলোচনাই নাই। তাহলে কি বলেছি? অ্যানিমেল সেল, প্রাণী কোষে এই যে সেন্টার নিউক্লিয়াস, তার ঠিক কাছে ছোট ছোট দুইটা অংশ থাকে। কেন এই দুইটাকে আল্লাহ তাআলা দিলেন এখানে আমরা শিখব। আমি এটা মুছে ফেলছি। যেহেতু এই দুইটা সেন্টারের কাছে আছে, আবার ছোট ছোট, তাহলে ছোট মানে ওল,
তাই এই দুইটার নাম দেওয়া হলো সেন্ট্রিওল। বুঝতে পেরেছো? তাহলে কেন এর নাম সেন্ট্রিওল? বিকজ এটা সেন্টারে থাকে এবং ছোট ছোট। তাহলে সেন্ট্রিওল কয়টা? সেন্ট্রিওল হচ্ছে দুইটা, 2 in নাম্বার। সেন্ট্রিওল হচ্ছে দুইটা। কোথায় থাকে? নিউক্লিয়াসের কাছে থাকে, এই কারণেই তো তার নাম সেন্ট্রিওল। ওকে, এখন এই সেন্ট্রিওলের ঠিক পাশে, এই সেন্ট্রিওলের ঠিক পাশে, পাশে বলতে চারদিকে, এই সেন্ট্রিওলের ঠিক চারদিকে কিছু তরল থাকে। এই সেন্ট্রিওলের ঠিক চারদিকে কিছু তরল থাকে, ওদেরকে আসলে প্রোটেকশন দেওয়ার জন্য কুশন হিসেবে কাজ করে। কুশন, কুশন তো বোঝো, মনে করো এগুলো গ্লাসের জিনিসপত্র, সেগুলো যাতে নষ্ট না হয়, কারণ এরা অনেক গুরুত্বপূর্ণ, এরা নষ্ট হলে ঝামেলা। তাহলে কি নাম হবে বলো তো? যেহেতু এই জিনিসগুলো সেন্ট্রিওলের চারপাশে, তাহলে সেন্ট্রিওল প্লাস তার চারপাশে। আচ্ছা, চারপাশে কি গোল করে আছে না? আছে। গত ক্লাসে আমরা পড়েছিলাম স্ফিয়ার মানে হচ্ছে গোল, স্ফিয়ার মানে হচ্ছে গোল। তো কার চারপাশে গোল করে আছে? এই সেন্ট্রিওলের চারপাশে। যেহেতু সেন্ট্রিওলের চারপাশে গোল করে আছে, তাই এই সেন্ট্রিওলের চারপাশের এই তরলগুলোকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। এগুলো মূলত তরল, লিকুইড। এগুলো মূলত তরল বা লিকুইড। তাহলে দেখো তো আমরা কি পেলাম? আমরা প্রথমে দুটো সেন্ট্রিওল পেলাম। রিমেম্বার, একটা পুরো কোষের মধ্যে জাস্ট দুটা সেন্ট্রিওলই থাকে, এর বেশি কিন্তু না, দুটোই থাকে। আর সেন্ট্রিওলের চারপাশে যে তরল অংশ গোল করে থাকলো, স্ফিয়ার, তার নাম হলো সেন্ট্রোস্ফিয়ার। কি নাম হলো বলো তো? সেন্ট্রোস্ফিয়ার। এখন এই যে পুরো অংশটা, এই যে পুরো অংশটা, পুরো অংশ মানে কি? আচ্ছা আমি বোঝাই। পুরো অংশ মানে কি? পুরো অংশ মানে বোঝাচ্ছে সেন্ট্রিওল প্লাস সেন্ট্রোস্ফিয়ার, মানে এই দুইটা প্লাস এই পুরো অংশটা, এটাকেই একসাথে বলা হয় সেন্ট্রোজোম। ওকে, তাহলে সেন্ট্রোজোম মানে আসলে কি? সেন্ট্রোজোম মানে হলো দুটি সেন্ট্রিওল এবং এর চারপাশের তরল, সেন্ট্রোস্ফিয়ার। তাহলে সেন্ট্রোজোম ইজ ইকুয়াল টু সেন্ট্রিওল প্লাস সেন্ট্রোস্ফিয়ার। তার মানে আমি যদি বলি সেন্ট্রিওল মানে কি, তাহলে সেন্ট্রোজোম মাইনাস সেন্ট্রোস্ফিয়ার, মানে সেন্ট্রোজোম থেকে সেন্ট্রোস্ফিয়ার বাদ দিলেই যা হয় তাই সেন্ট্রিওল। এতটুকু বুঝছো কি না? সেন্ট্রোজোম কি, সেন্ট্রিওল কি, সেন্ট্রোস্ফিয়ার কি, এতটুকু বুঝছো কি না তুমি আমাকে জানাবা। এবার লিখবা বুঝছি, ওকে লিখবা না, বুঝছি লিখবা, অথবা বি লিখবা। যদি বুঝে থাকো আমাকে একটু জানাও, তারপর আমরা বই পড়বো। হ্যাঁ, বই পড়বো। আচ্ছা, আরাফাত আইডি থেকে বলেছে আর একবার বুঝান। আরাফাত, এই পুরো জিনিস, এই দুইটা জিনিসকে বলে সেন্ট্রিওল, তার চারপাশের অংশটাকে বলে সেন্ট্রোস্ফিয়ার, আর এই পুরো জিনিসটার নাম সেন্ট্রোজোম। এটাই ভাইয়া, আর কিছু না। ধরো এইটা হচ্ছে আরাফাত, এটা হচ্ছে আরাফাতের সহপাঠী, আর আরাফাত এবং আরাফাতের সহপাঠী মিলে হচ্ছে মনে করো, কি বলা যায়? আচ্ছা ধরো এটা আরাফাত, এটা হচ্ছে আরাফাত ও স্ফিয়ার, তাহলে আরাফাত এবং আরাফাত স্ফিয়ার মিলে হচ্ছে আরাফাত ও সোম। ব্যাপারটা এরকম। আরাফাত খুবই ইজি ব্যাপার। পুরো এটা সেন্ট্রিওল, তার চারপাশে সেন্ট্রোস্ফিয়ার, আর এদেরকে একসাথে বলে সেন্ট্রোজোম। খুব ইজি ব্যাপার, খুব ইজি ব্যাপার। ওকে, তো চলো আমরা তোমাদের মেইন বই দেখে আসি। ঠিক আছে, মেইন বইটা দেখে আসি। আচ্ছা দেখি তো, তাহলে প্রথমে দেখো এইটা বুঝছো কিনা। এই পুরো ছবিটা সেন্ট্রোজোম, যার মধ্যে এই দুইটা হচ্ছে সেন্ট্রিওল, আর তার চারদিকে এই গোল অংশটা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। ছবি বুঝলা কিনা? এবার আসো একটা তোমাকে প্রশ্ন করি।
প্রশ্ন হচ্ছে, পারলে খুশি হব, অন্তত যে আগে আনসার করবে তার নামটা ধরে ডাকবো, তাকে কংগ্রাচুলেশনস দিব। আচ্ছা, আহমেদ সানজার বলেছে, স্যার গত ক্লাসে তো পড়েছিলাম সাইটোপ্লাজমের তরল অংশের নাম সাইটোসল। তাহলে দেখো, তুমি মনে করো তোমার এক গ্লাসে পানি আছে, হ্যাঁ, ওই পানিগুলো হচ্ছে গ্লাসের তরল। এখন ওই পানির মধ্যে তোমার নাকের ঝোল ফেলে দিয়েছো, তাহলে ওই পানির মধ্যে যে নাকের ঝোল, ওই ঝোলটাই হলো মনে করো সেন্ট্রোস্ফিয়ার, আর ঝোলের মধ্যে দুইটা লাঠি দিয়েছো, শ্যামাইয়ের ছোট ছোট লাঠি দিয়েছো, ওরা হচ্ছে সেন্ট্রিওল। বুঝতে পেরেছো? এরকম। আচ্ছা, নাসরিন রেশমা আইডি থেকে বলেছে সেন্ট্রিওলের কাজ কি? আমি কিন্তু সেন্ট্রিওল শেষ করি নাই। আমি কি বলেছি সেন্ট্রিওল শেষ করে ফেললাম? বলি নাই তো, কেবল জিনিসটা কি জানলাম। এখন আল্লাহ তাআলা কেন দিয়েছেন, এবার তো না আমরা এটা শিখবো, এত অধৈর্য হওয়া যাবে না। ঠিক আছে, ওকে ওকে। তাহলে আমার প্রশ্নটা, সেন্ট্রোজোম এটি প্রধানত কোন কোষে থাকে, প্রাণী না উদ্ভিদ? কমেন্ট করে জানিয়ে দাও। যে আগে বলবে আমি খুব খুশি হব, তার নামটা ধরে ডাকবো, তাকে একটা দোয়া দিয়ে দিব। দেখি তো কে আগে বলে, দেখি তো কে আগে বলে। কেউ এখনো বলেনি। শাবাশ। এমডি ইকবাল হাসান বিশাল আইডি থেকে বলেছে প্রাণী। দেন মুখতার রাফিদ বলেছে প্রাণী। মা ক্লাস নিচ্ছি। আকিফ বলেছে প্রাণী। সাজিয়া বলেছে প্রাণী, কংগ্রাচুলেশনস। আরও অনেকেই বলেছে, শাহনওয়াজ, শামসুন্নাহার আইডি, হালিমাতুস সাদিয়া, রাইফ। মাসুদা ভুল করেছে উদ্ভিদ কোষে। কেন মাসুদা ভুল করলো? মাসুদাকে এটাকে আমি শেখাই। মাসুদা, এটা একদম কমন সেন্স। সেটা হলো, এর নামটাই তো দেওয়া হয়েছে সেন্ট্রিওল, বিকজ সে সেন্টারের কাছে থাকে, মানে নিউক্লিয়াসের কাছে থাকে। এখন বলো তো, কোন কোষে, কোন সেলে নিউক্লিয়াস সেন্টারে থাকে? প্রাণী কোষে। এখন প্রাণী কোষে যেহেতু নিউক্লিয়াস সেন্টারে থাকে, আর নিউক্লিয়াসের কাছেই থাকতে হবে সেন্ট্রিওল, তার মানে সেন্ট্রিওল মূলত প্রাণী কোষেই থাকে। উদ্ভিদে তো এটা মার্জিনের দিকে থাকে, সেন্টারে থাকেই না। সেন্ট্রিওলকে অলওয়েজ থাকতে হবে নিউক্লিয়াসের কাছে, আর নিউক্লিয়াস যার সেন্টারে থাকে, তাহলে সেই কোষেই মূলত সেন্ট্রিওল বেশি থাকবে বা সেন্ট্রোজোম বেশি থাকবে, প্রাণী কোষে থাকবে। এখন আমরা বুঝতে পারবো কেন আল্লাহ তাআলা নিউক্লিয়াসের কাছেই এই সেন্ট্রিওলকে রেখেছে। তার আগে আমরা কতটুকু পড়লাম একটু বইটা দেখে আসি। দেখি তো কি কি পড়লাম। তাহলে এই যে পড়লাম, এটি প্রাণী কোষের বৈশিষ্ট্য। কেন প্রাণী কোষে? বুঝবো। তার মানে কি উদ্ভিদে পাওয়া যায় না? একদমই, অবশ্যই কিছু উদ্ভিদে যায়, কিছু উদ্ভিদে যায়। এখন কোন কোন উদ্ভিদে যায় এটা ইন্টারমিডিয়েটে আছে, বাট এখন আমি দিতে যাচ্ছি না, মাথা গরম হবে। আগে আমরা এটা ভালো করে শেষ করি। এবার দেখো কি বলেছে, প্রাণী কোষের নিউক্লিয়াস তো এখানে আঁকানো নাই, কাছে আমি কিন্তু আঁকছি নিউক্লিয়াস, দুটি ফাঁপা। দেখো তো ছবিটাতে আমি এমন করে দিয়েছি না, এই যে এমন করে দিয়েছি, এর অর্থ বোঝায় ভেতরটা ফাঁপা। দেখো, তাহলে ছবিটাও খেয়াল করতে হবে কিন্তু। আচ্ছা, ফাঁপা, নলাকার, অঙ্গাণু মানে অর্গানেলি, নলাকার মানে দণ্ডাকার দেখা যায়, তাদের বলে সেন্ট্রিওল। ক্লিয়ার? আর এর চারপাশে গাঢ়, ওই যে একজন প্রশ্ন করেছিল সাইটোসল আর সেন্ট্রোস্ফিয়ারের পার্থক্য কি, আমি বলেছিলাম গ্লাসের মধ্যে নাকের ঝোল দিয়ে দাও। তো যে প্রশ্ন করেছিল, বলো তো গ্লাসের পানি আর নাকের ঝোল কোনটা বেশি গাঢ়? আশা করি বুঝতে পেরেছো। তাহলে মনে রাখো যে সেন্ট্রোস্ফিয়ার হচ্ছে গাঢ় তরল, তাকে বলে সেন্ট্রোপ্লাজম। হ্যাঁ, ভয় পেও না কিন্তু বন্ধুরা, তোমরা ভয় পেও না, তোমরা ভয় পেও না। আচ্ছা, এই যে সেন্ট্রোস্ফিয়ারেরই অপর নাম লিখেছে সেন্ট্রোপ্লাজম, যেহেতু এটা একটা তরল, তাহলে সেন্ট্রোস্ফিয়ারের অপর নাম এখানে লিখে ফেলো, সেন্ট্রোপ্লাজম। তাহলে আর ভুল হবে না, একদম ভয়ের কিছু নেই, সমাধান আছে সব কিছুরই। তাহলে সেন্ট্রোস্ফিয়ারের অপর নামই হলো সেন্ট্রোপ্লাজম। কেন প্লাজম বললো বলেন তো? কারণ এটা তরল। সব কিছু কিন্তু এই মিনিংয়ের খেলা, তাই না? এই জন্য মিনিংগুলো বুঝলে তুমি সব কিছু বুঝতে পারবা। ওকে, আচ্ছা, তারপরে যাই। এবার কি বলেছে, এবং সেন্ট্রোপ্লাজম সহ, অর্থাৎ এই যে সেন্ট্রোপ্লাজম সহ সেন্ট্রিওলকে, এই যে সেন্ট্রিওলকে পুরোটাকে বলে সেন্ট্রোজোম।
এইবার এইটুকু জায়গায় সেন্ট্রিওলের কাজ দেওয়া আছে। তো প্রথমে একটা কথা বলেছে সেন্ট্রোজোম, আচ্ছা যেটুকু আমরা এখনো পড়াইনি, তাহলে আমরা এইটুকু পড়াইছি, এইটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকার কথা না, তাই আমি কাউকে জিজ্ঞেস করছি না যে বুঝছেন কিনা, না বুঝলে আমাকে জানাবেন বুঝি নেই। এখন এর কাজ আমরা দেখব, আগে কাজটা রিডিং পড়ি, তারপর আমি একটা ভিডিও দেখাবো, বুঝতে পারবো ইনশাল্লাহ। কি বলেছে, সেন্ট্রোজোমের মধ্যে থাকা এই যে সেন্ট্রিওল, এই দুইটা, তারা কোষ বিভাজন মানে সেল ডিভিশন, সেল কিন্তু ডিভাইড হয়, ভাগ হয়, হয়ে একটা থেকে দুইটা হয়, দুইটা থেকে চারটা হয়। তো কোষ বিভাজনের সময় অ্যাস্টার রে তৈরি করে। তাহলে এই যে এমন একটা কথা বলে ফেললো, তোমাদেরকে একটা ব্যাপার দেখাই, ভয় পেও না, দেখো 2 নম্বর অধ্যায় শেষ, দেখো তো তৃতীয় অধ্যায়টার নাম হচ্ছে কোষ বিভাজন। তো আমরা তো এখনো কোষ বিভাজন পড়ি নাই, তাহলে কোষ বিভাজনে সেন্ট্রিওল যে আবার অ্যাস্টার রে তৈরি করে, এইটা তো আমার জানার কথা না, কারণ আমরা তো এটা এখনো শিখি নাই, বুঝছো? তো এই কারণে এটা বুঝতে কষ্ট হলেও আমি একটা ছোট্ট ভিডিও দেখানোর চেষ্টা করব, যে দেখি তোমরা বোঝো কিনা। তাহলে মাথায় রাখো, যেহেতু কোষ বিভাজনই পড়িনি, তাহলে সেন্ট্রিওল কি করে এটা বোঝাটা একটু কষ্ট হলো, বাট আমি সহজ করার চেষ্টা করছি। দেখি তো কিভাবে সহজ করা যায়। আমি একটা ভিডিও, একটা কিছু লিখে সার্চ করি। ওকে, আমি একটু সার্চ করি, কি সার্চ করা যায়। সেন্ট্রিওল ফর্মিং অ্যাস্টার রে, অ্যানিমেশন ভিডিও। কোনো কি ভিডিও আসে? আমি জানি না ভিডিও আসবে না, এটা কেউ। Let's read the question. Question is mitotic apparatus is formed of. Option A is centrosomes and fragmoplasm. Okay. B is 2 esters and spindle fibers. C is নাও লেকচার নিচ্ছে, আমরা লেকচার দেখতে চাই না। আচ্ছা, আমরা অন্য একটা কিছু দেখি, অ্যাস্টারে না দিয়ে অন্য কিছু বোঝানোর খাতিরে। সেন্ট্রিওল ফর্মিং স্পিন্ডল ফাইবার, একটু ধৈর্য ধরো, ধৈর্য হারা হইও না। স্পিন্ডল ফাইবার মানে দেখলে একটু যদি মাথায় আইডিয়াটা আসে, বুঝছো? আমি চাচ্ছি একটা অ্যানিমেশন ভিডিও দেখি। ওকে, ভিডিওটা কপিরাইট হয়ে বন্ধ হয়ে যাবে কিনা? In the last few lectures, we understood the terms chromosome, chromatid, and sister chromatid. ওকে, Mitose. ওয়েট, ভয় পেও না। Dimer of triplet microtubules arranged in a ring. The centrioles separate acting centrosomes. 3 main types. এই যে এইটাতে একটু দেখাই, The first type of microtubule, এইখানে তুমি ভালো বুঝতে পারবা। the microtubule, দেখো প্লিজ একটু দেখো, আশা করি একটু ক্লিয়ার হবে কনসেপ্টটা। হ্যাঁ ভাইয়া, এইটা একটা কোষ, এই যে পুরো একটা কোষ, সেল। এটা হচ্ছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের ভেতর থাকে আবার নিউক্লিওলাস। এটা এখন আমরা পড়ি নাই, বাদ দাও। এই যে একটা কোষের 2টা সেন্ট্রিওল থাকে, এই যে একটা সেন্ট্রিওল, এই যে একটা সেন্ট্রিওল। কিন্তু খেয়াল করো, সেল যেহেতু ডিভাইড হবে, মাথায় রাখবা, একটা সেল যখন ভাগ হয়ে 2টা হবে, এই সেলে যতটা সেন্ট্রিওল থাকবে, মনে করো এই সেলে কয়টা সেন্ট্রিওল আছে? 2টা। তাহলে এখানেও 2টা থাকা লাগবে, এখানেও 2টা থাকা লাগবে। এজন্য এই সেলটা ডিভাইড হওয়ার আগে এখানে যা আছে সেগুলোকে ডাবল হইতে হয়। এজন্য খেয়াল করো, সেন্ট্রিওল 2টা ছিল,
ভাগ হয়ে কিন্তু 1 2 3 4টা হয়েছে। বলো কয়টা হয়েছে? সেন্ট্রিওল 4টা। এই 4টার মধ্যে কি হয়েছে দেখো, একটা সরে, একটা মানে যে 2টা সেন্ট্রিওল চলে আসছে এই পাশে, বাকি 2টা থেকে গেছে আরেক পাশে। কি হবে এখন জানো? কোষ বিভাজনের যেটা মেইন বিষয় সেটা হলো এই যে নিউক্লিয়াস, তার ভেতরে যে ক্রোমোজোম আছে, এই যে এগুলো হচ্ছে ক্রোমোজোম। তো মজার বিষয় হলো একটা কোষের নিউক্লিয়াসের ভেতর যদি 2টা ক্রোমোজোম থাকে, এই কোষটা ভাগ হয়ে যখন 2টা কোষ হবে, তখন এদের নিউক্লিয়াসের ভেতরেও 2টা করে ক্রোমোজোম থাকা লাগবে। ব্যাপারটাকে আমি যদি ভালো ছবিতে দেখাই, এটা একটা কোষ, এটা তার নিউক্লিয়াস, এর ভেতর মনে করো 2টা ক্রোমোজোম আছে। তাহলে এই কোষটা ভাগ হয়ে যদি 2টা কোষ হয়, তাহলে এই কোষটা ভাগ হয়ে যদি এই কোষটা ভাগ হয়ে যদি 2টা কোষ হয়, তাহলে এই 2টা কোষও হুবহু কি হবে? এই 2টা কোষও হুবহু সেম হবে। আমি আবারও বলছি, কোষ বিভাজন মানে, সেল ডিভিশন মানে একটা সেল ভাগ হয়ে যখন 2টা হবে, এই 2টা দেখতে হুবহু এর মতো হবে। তার মানে এখানে যদি 2টা ক্রোমোজোম থাকে, সেই 2টা ক্রোমোজোম ভেঙে 4টা হবে। 4টার মধ্যে 2টা চলে যাবে একটা কোষে, বাকি 2টা চলে যাবে আরেকটা কোষে। এটা আমরা কোষ বিভাজনে শিখব। এখন এই যে ক্রোমোজোম 2টা, তাদেরকে যে ভেঙে 4টা করতে হবে, সেইটা কিভাবে হবে জানো? এইবার ছবিটা একটু যদি দেখো, তোমাদের আঁকার দরকার নেই। এই যে ক্রোমোজোম ভেঙে যে 4টা হবে, সেটা কিভাবে হবে? আমরা যদি ভিডিওটাকে আরেকটু বর্ধিত করে দেই, Microtubules forming the এই structure জায়গায় of খেয়াল the করো। pipe. The second ওয়েট sister chromatic. এই যে খেয়াল করো, সবাই খেয়াল করো। এই যে এই জায়গায় ছিল সেন্ট্রিওল, ওই যে 4টা সেন্ট্রিওল না, এখানে 2টা চলে গেল, এখানে 2টা। এই সেন্ট্রিওলগুলো থেকে দেখো এরকম একটা তন্তু তৈরি হয়েছে, এগুলোকে বলে স্পিন্ডল তন্তু। দেখছো? এই তন্তুগুলো করবে কি জানো? এই তন্তুগুলো ক্রোমোজোমকে ধইরা টাইনা 2 ভাগ করে ফেলবে। মনে করো এখানে ক্রোমোজোম আছে কয়টা? একটা 2টা, কিন্তু হওয়া লাগবে 4টা, ভেঙে 4টা। তো 4টা হতে গেলে তাদেরকে আলাদা করতে হবে না? তাদেরকে আলাদা করবে স্পিন্ডল তন্তু, স্পিন্ডল ফাইবার। আর এই স্পিন্ডল ফাইবারগুলোই তৈরি করছে কে? সেন্ট্রিওল। বলো কে তৈরি করছে? সেন্ট্রিওল। আর এইখানে সেন্ট্রিওল আছে, দেখানো হয় নাই। এই সেন্ট্রিওলগুলো যখন স্পিন্ডল ফাইবার তৈরি করে, বুঝছো, তখন এগুলো দেখতে মনে হয় তারার মতো। এই যে দেখো, এই রশ্মিগুলো দেখলে কার মতো মনে হয়? তারার মতো। তাই এটাকে বলা হয় অ্যাস্টার রে। বলো এটাকে কি বলে? অ্যাস্টার রে। তাহলে স্পিন্ডল তন্তুর মেইন ফাংশন হচ্ছে সে ক্রোমোজোমকে 2 ভাগ করে 2 দিকে নিয়ে যাবে। এটাই তার মেইন ফাংশন, এটাই তার মেইন কাজ। বুঝতে পেরেছো? এই যে দেখো সেন্ট্রিওল এর আলাদা হলো, এর মেইন কাজ হচ্ছে সেখান থেকে স্পিন্ডল তন্তু গিয়ে ক্রোমোজোমের সাথে 2 পাশ থেকে যুক্ত হবে, হয়ে এটাকে আলাদা করে টেনে 2 দিকে নিয়ে যাবে। এবং যখন এই স্পিন্ডল তন্তুগুলা ফর্ম হবে, তখন এটাকে দেখতে তারার মতো লাগবে। এই বিষয়টার নামই অ্যাস্টার রে। তারপরে যদি কারো বুঝতে একটু কষ্ট হয়, হতেই পারে, তাহলে আমরা সেল ডিভিশন পড়ার সময় এগুলো কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাব। তাহলে এখন এই ব্যাপারটা আমরা মাথায় রাখি যে কোনো এরকম তন্তুর মতো জিনিস তৈরি করে হচ্ছে সেন্ট্রিওল। তাহলে সেন্ট্রিওলের ফাংশন হচ্ছে এরকম তন্তুর মতো জিনিস তৈরি করে। তাহলে স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল ফাইবার তৈরি করে, অ্যাস্টার রে তৈরি করে। আর তোমরা শুক্রাণু যদি নাম শুনে থাকো, শুক্রাণুর যে ফ্লাজেলা, এই ফ্লাজেলাটাও তৈরি করে হচ্ছে সেন্ট্রিওল। তাহলে সেন্ট্রিওলের 3টা কাজ আমরা খুব ভালো করে এভাবে মনে রাখতে পারি। আমরা যদি একটু বইটার দিকে তাকাই, দেখো আমরা খাতায় লিখবো, কিন্তু যদি একটু বইটার দিকে তাকাই, আরে আচ্ছা, আমরা কোষ বিভাজনে আবার চলে আসছি।
আমরা আগে বই দেখে তারপর খাতায় লিখবো, ভয় পেও না। শেষ হয়ে গেল। আচ্ছা কি ব্যাপার? ও সরি সরি সরি, এটা তো এই চ্যাপ্টারই। হ্যাঁ ঠিক আছে, তোমরা এটার দিকে তাকাইও না, চোখ ঝামেলা করবে। আমি যাই ওখানে, তোমরা চোখ বন্ধ করে থাকো। এই তো আমরা চলে আসছি, এই যে আমরা চলে আসছি। তাহলে সেন্ট্রিওলের কাজ কি? কোষ বিভাজনের সময় অ্যাস্টার রে তৈরি করে। এছাড়া স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতেও অবদান আছে। প্রশ্ন হলো ভাই আপনি তো বললেন স্পিন্ডল তন্তু, তাহলে এখানে যন্ত্র কেন? আসলে ব্যাপারটা হলো, চলো আমরা একটু ছবি আঁকি। তোমরা সবাই ছবি আঁকো, এই ছবিটা আঁকো, এই ছবিটা আঁকো। এপাশে একটা এরকম সেন্ট্রিওল দাও, সেন্ট্রিওল দাও, এটা সবাই আঁকো, এপাশে সেন্ট্রিওল দাও। এবার একটা কাজ করো, এই যে এগুলো হচ্ছে স্পিন্ডল তন্তু, এগুলো হচ্ছে স্পিন্ডল তন্তু। কিছু তন্তু এদিকেও চলে যায়, কিছু তন্তু এদিকেও চলে যায়। আচ্ছা, এবং এই তন্তুগুলোর সাথে কে যুক্ত থাকে? ক্রোমোজোম। কে যুক্ত থাকে? ক্রোমোজোম। আচ্ছা, এই যে এখান থেকে শুরু করে এই পুরোটা হলো একটা তন্তু, এখান থেকে শুরু করে এই পুরোটা একটা তন্তু, আর সবগুলো তন্তু মিলে এই পুরো জিনিসটার নাম স্পিন্ডল যন্ত্র। তাহলে আমি যদি একটু চিত্র লিখি, এটা পুরো হচ্ছে স্পিন্ডল যন্ত্র। ইংলিশে কি হবে? ইংলিশে হবে স্পিন্ডল অ্যাপারেটাস। অ্যাপারেটাস। এর মধ্যে এই জিনিসগুলো হচ্ছে অ্যাস্টার রে, অ্যাস্টার রে, আর শুধুমাত্র এই জিনিসগুলো হচ্ছে স্পিন্ডল তন্তু, ইংলিশে স্পিন্ডল ফাইবার, স্পিন্ডল ফাইবার। তাহলে আশা করি বুঝছো, এই সেন্ট্রিওল থেকে অ্যাস্টার রে তৈরি হয়, পাশাপাশি স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। আর এই যন্ত্রটার মেইন কাজ হলো ক্রোমোজোমকে সেপারেট করে নিয়ে যাওয়া। কিভাবে নিয়ে যাবে সেটা সেল ডিভিশন, কোষ বিভাজন চ্যাপ্টারে দেখব। তোমরা এই ছবিটা আঁকো, তাহলে এরা যে স্পিন্ডল যন্ত্র বানায়, অ্যাস্টার রে বানায়, তাহলে তোমার কিন্তু মনে থাকবে। সাথে আরেকটা জিনিস মনে রাখবা, শুক্রাণুর ফ্লাজেলা তৈরি করে, শুক্রাণুর ফ্লাজেলা তৈরি করে। আমরা আজকে কিন্তু রাইবোজোমটাও শেষ করে ফেলবো, রাইবোজোমটাও শেষ করে ফেলবো। তাহলে আমাদের লেকচার 1-এর পড়া শেষ হবে। যদিও আমরা লেকচার 2-তে আছি, সমস্যা নাই, যত ক্লাস লাগবে আমি নিব, নির্দিষ্ট কোনো ক্লাস নাই। হ্যাঁ, আমি তো বলি নাই 10টা ক্লাস নিব, 20টা নিব, 50টা লাগলে 50টা নিব। সহজ কথা, 1, 2, 3 অধ্যায় শেষ করতে যত ক্লাস লাগবে। আচ্ছা, এটা হয়েছে কিনা? তাহলে তোমরা এই যে ছবিটা আঁকছো, তোমরা সাথে কিন্তু লিখতে পারো কাজ। কার কাজ? সেন্ট্রিওলের কাজ। 1, অ্যাস্টার রে তৈরি করে, কখন? কোষ বিভাজনের সময়। 2, এই যে এটা হচ্ছে 2, স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতে ভূমিকা রাখে। আর 3 নাম্বার কাজ কি? 3 নাম্বার কাজ ফ্লাজেলা সৃষ্টিতে ভূমিকা রাখে। এখন এই ফ্লাজেলা শুক্রাণুরও থাকতে পারে, অন্য কারো থাকতে পারে। তাহলে ফ্লাজেলা তৈরিতে ভূমিকা রাখে, ফ্লাজেলা তৈরি। ফ্লাজেলাও হচ্ছে এরকম তন্তুর ন্যায় স্ট্রাকচার। তাহলে সেন্ট্রিওলের কাজই হলো এই তন্তুর ন্যায় স্ট্রাকচার তৈরি করে। তাহলে এবার বুঝতে পেরেছো কেন সেন্ট্রিওল নিউক্লিয়াসের কাছে থাকে? কারণ সেন্ট্রিওলের কাজই হলো নিউক্লিয়াসের ভেতরে যে ক্রোমোজোম তাদেরকে আলাদা করা। এই জন্য তারা সব সময় নিউক্লিয়াসের সাথে সাথে থাকে। ওকে, আচ্ছা, মুক্তার রাফিদ বলেছে ফ্লাজেলার বাংলা কি? ফ্লাজেলার বাংলা হচ্ছে ফ্লাজেলা। আসলে ফ্লাজেলা হচ্ছে সুতার ন্যায় একটা নালী, কিন্তু সেইটা পড়বো না আমরা, বাংলাতেও ফ্লাজেলাই মনে রাখবো, ঠিক আছে? যেমন আমার হাতের যে এই যে চুল, সো যাদের কিছু কিছু কোষে এই চুলের ন্যায় যে অংশ, সেটাই হচ্ছে তাদের বেলায় ফ্লাজেলা। ফ্লাজেলার যেটা মনে রাখবা, ফ্লাজেলা দিয়ে চলাচল হয়। ফ্লাজেলা দিয়ে কি হয়? চলাচল হয়। যেমন আমার এই চুল কি চলাচল করবে? না, কিন্তু একটা শুক্রাণু চলাচল করে, চলাচল করে। তাহলে শুক্রাণুর ওই লেজটাকে আমরা বলবো ফ্লাজেলা। তাহলে ফ্লাজেলা হলো সুতার ন্যায় অংশ। তাহলে ফ্লাজেলার কাজ যদি লিখতে চাও, এটা ইন্টারমিডিয়েটে পড়বা। ফ্লাজেলার কাজ হচ্ছে চলনে সাহায্য করা, চলনে সাহায্য করা। ওকে ভাইয়ারা, তাহলে মামাই সেরা, মামাই শেষ, সে শেষ,
এবার আমরা পড়বো রাইবোজোম। তো আমরা রাইবোজোম পড়েই শেষ করব। আমরা সবাই হেডলাইন দেই রাইবোজোম। এটা আমি মুছে ফেলছি। সবাই আমরা হেডলাইন দিই, লাস্ট টপিক রাইবোজোম। আচ্ছা, প্রথম একটা কথা একদম মাথায় গেঁথে রাখো, রাইবোজোমের কাজ কি করে। রাইবোজোম তোমরা নিশ্চয়ই প্রোটিন নাম শুনেছ। প্রোটিন, আমরা 6 ধরনের খাবার খাই, এর মধ্যে আমাদের দেহ গঠন করে কে? প্রোটিন। এবং আমাদের দেহের প্রায় ম্যাক্সিমামই কি? প্রোটিন। এই যে আমার শরীরের যা দেখছো, চুল, ত্বক, যা দেখছো সব প্রোটিন। এই প্রোটিন তৈরি হয় আমাদের কোষের যে অঙ্গাণুতে, যে অর্গানেলিতে, তার নামই রাইবোজোম। তাহলে রাইবোজোমের একটাই কাজ, মারাত্মক কাজ, সেটা হলো প্রোটিন সিনথেসিস, প্রোটিন তৈরি। ইংলিশে আমরা যেটাকে বলবো প্রোটিন সিনথেসিস। তাহলে সিনথেসিস মানে তৈরি করা। এখন একটা ছোট্ট কথা বলি, প্রোটিন কিভাবে তৈরি হয়। প্রোটিন কিন্তু একটা বড় যৌগ। এটা কিভাবে তৈরি হয় এটা কিন্তু আমরা ক্লাস 9-এ শিখাইছি, কিন্তু এই ব্যাচে 9-এরও কয়েকজন কচিকাঁচা বাচ্চা আছে, তাদের জন্য হলেও, আবার নতুন কিছু স্টুডেন্ট আছে যারা ক্লাস 9-এ আমার কাছে পড়েনি, তাদের জন্য হলেও আমি একটু বলি। প্রোটিন ভাঙতে সর্বশেষ যা পাবো তাকে বলে অ্যামাইনো অ্যাসিড বা অ্যামিনো অ্যাসিড। জেনে রাখো যে একটা অ্যামিনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিড, এক একজন এক একটা উচ্চারণ করে। এই অ্যামিনো অ্যাসিডের সাথে প্লাস না দিই, এই অ্যামিনো অ্যাসিডের সাথে যখন আরেকটা অ্যামিনো অ্যাসিড যুক্ত হবে, মানে দুইটি অ্যামিনো অ্যাসিড যখন যুক্ত হবে, হয়ে একটা বন্ধন করবে, তখন ওই বন্ধন বা বন্ডটাকে বলা হয় পেপটাইড বন্ড, পেপটাইড বন্ধন। তার মানে ধরো আমার এটা একটা অ্যামিনো অ্যাসিড, এই আঙ্গুলটা একটা অ্যামিনো অ্যাসিড, এদেরকে যখন আমি জুড়ে দিব, মাঝখানে যে একটা জয়েন্ট হবে না, এই জয়েন্টটার নাম পেপটাইড। জয়েন্টটার নামই কি? পেপটাইড বন্ধন বা বন্ড। এবং দুইজন মিলে হয়েছে, তাই যৌগটাকে বলবো বা এই কম্পাউন্ডটাকে বলবো ডাইপেপটাইড। তাহলে দুইটি অ্যামিনো অ্যাসিড মিলে তৈরি হয় ডাইপেপটাইড। বলো কি তৈরি হয়? ডাইপেপটাইড। তাহলে এভাবে 3 থেকে 10টি অ্যামিনো অ্যাসিড মিলে তৈরি হয় অলিগোপেপটাইড। এগুলো ইন্টারমিডিয়েটের পড়া। অলিগো কথাটার অর্থ হচ্ছে স্বল্প। তাহলে 3 থেকে 10টি অ্যামিনো অ্যাসিড মিলে হয় অলিগোপেপটাইড। আর 11 থেকে 50টি অ্যামিনো অ্যাসিড মিলে হয় পলিপেপটাইড। এবং এরকম কয়েকটা পলিপেপটাইড মিলেই হয় প্রোটিন। কয়েকটা বলা ঠিক হলো না, এরকম 1 থেকে 4টি পলিপেপটাইড চেইন। তাহলে পলিপেপটাইড কিন্তু একটা চেইনের মতো। মনে করো অ্যামিনো অ্যাসিড যদি একটা মালা হয়, মালা বললাম কেন, পুঁতি হয়, পুঁতির মালা, পুঁতি। তাহলে এরকম 50টা পুঁতি একসাথে করলে একটা মালার ন্যায় হবে। তাহলে পলিপেপটাইড কিন্তু একটা চেইনের মতো। এরকম একটা চেইনকেও আমরা প্রোটিন বলতে পারি, 2টাকেও প্রোটিন বলতে পারি, 4টা মিলেও একটা প্রোটিন বলতে পারি। তার মানে প্রোটিনটা আসলে একটা পলিপেপটাইড জাতীয় যৌগ। বুঝছো? মনে রাখো। তাহলে প্রোটিন কি যৌগ? পলিপেপটাইড জাতীয় একটা যৌগ। তার মানে তুমি যদি 11 থেকে 50টা অ্যামিনো অ্যাসিড জুড়ে দাও, তাহলে তুমি একটা পলিপেপটাইড চেইন পাবা। এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এটার নাম পলিপেপটাইড চেইন। এখন এরকম একটা কিংবা 2টা কিংবা 3টা কিংবা 4টা চেইন একটা আরেকটার সাথে বন্ড করে একটা প্রোটিন ফরমেশন হবে। তাহলে তুমি একটা জিনিস মাথায় রাখো যে প্রোটিন যৌগটা আসলে পলিপেপটাইড যৌগ। প্রোটিন যৌগটা আসলে কি? পলিপেপটাইড যৌগ। আর এই পলিপেপটাইড কিভাবে তৈরি হবে? পলিপেপটাইড তৈরি হবে অ্যামিনো অ্যাসিড একটার পর একটা যুক্ত হয়ে। এই যে একটা অ্যামিনো অ্যাসিডের পর আরেকটা যুক্ত হবে, তারপর আরেকটা, তারপর আরেকটা, এইটা কোথায় ঘটবে?
এইটা ঘটবে যে জায়গায় তার নামই হলো রাইবোজোম। কই, এইটা ঘটবে যে জায়গায় তার নামই হচ্ছে রাইবোজোম। তাহলে চলো আমরা এখন একটু বইটা পড়ি, দেখি কি আছে। খেয়াল করো, উপরেই আছে রাইবোজোম। দেখো, তাহলে প্রোটিন উদ্ভিদেও দরকার, প্রাণীতেও দরকার। তাহলে এটা প্রাণী উদ্ভিদ উভয় কোষেই আছে। বোথ সেল রাইবোজোম ধারণ করে। এটার কি পর্দা আছে? নাই, সেটা তো আমরা আগেই পড়েছি, মামাই সেরা, এদের মেমব্রেন নাই। কাজ কি? প্রোটিন সংশ্লেষণ। এই সংশ্লেষণ মানেই তৈরি করা। তাহলে এই যে তুমি তৈরি লিখছো না, তৈরির ইংলিশ কি? সিনথেসিস। আর সিনথেসিসের বাংলা কি? সংশ্লেষণ। যেমন তুমি ফটোসিনথেসিস নাম শুনেছ, ফটোসিনথেসিস সালোক সংশ্লেষণ। তাহলে সিনথেসিসের বাংলা কি? সংশ্লেষণ। আর সংশ্লেষণ মানে কি? সংশ্লেষণ মানে হচ্ছে তৈরি করা। তাহলে তৈরি করার একটা শুদ্ধ বাংলা হচ্ছে সংশ্লেষণ। তাহলে রাইবোজোম কি করে? লিখে ফেলো এটা। রাইবোজোম কি করে? হ্যাঁ, 4 থেকে আর হবে না, 4-এর বেশি আর হবে না। ফাইবার আর ফিলামেন্ট একই জিনিস, হ্যাঁ প্রায় একই জিনিস। ফাইবার মানেও তন্তু, ফিলামেন্ট মানেও তন্তু। আচ্ছা, এবার কি আছে দেখো, প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন এই রাইবোজোমে হয়ে থাকে। কথাটা কি বুঝলা? অর্থাৎ একটা প্রোটিন মানে তো প্রোটিনের মধ্যেই তো কি আছে? পলিপেপটাইড চেইন। আর এই পলিপেপটাইড চেইনের সংযোজন, আসলে বলতে হইতো প্রোটিনের মধ্যে যে পলিপেপটাইড চেইন আছে, এই চেইনের মধ্যে যে অ্যামিনো অ্যাসিড সংযুক্ত হচ্ছে, সেই অ্যামিনো অ্যাসিডের সংযোজনটা রাইবোজোমে ঘটে। মানে ভাষাটাকে অনেক না শর্ট করে ফেলছে, বুঝছো? আবারও বলছি, প্রোটিন তো কি দিয়ে তৈরি? পলিপেপটাইড চেইন। সেই পলিপেপটাইড চেইনে কি সংযোজন হয়? অ্যামিনো অ্যাসিড। কথাটা এখানে মিসিং। এই অ্যামিনো অ্যাসিড সংযোজনটা কোথায় ঘটে থাকে? রাইবোজোম। এবার একটা লাস্ট কথা হচ্ছে, এই যে একটা অ্যামিনো অ্যাসিডের সাথে আরেকটা অ্যামিনো অ্যাসিড যুক্ত হচ্ছে, এই যে এটার সাথে এটা যুক্ত একটা বন্ধন হচ্ছে, এই বন্ধনটা করার জন্য কিন্তু দরকার এনজাইম, যার বাংলা হচ্ছে উৎসেচক। তাহলে এই বন্ধনটার জন্য কি দরকার? এনজাইম বা উৎসেচক। প্রশ্ন হলো, কোষের আর কোথাও এই বন্ধনটা হচ্ছে না, রাইবোজোমেই কেন এই বন্ধনটা হচ্ছে? কারণ রাইবোজোমে এই বন্ধনগুলো হওয়ার এনজাইমটা আছে। আল্লাহ তাআলা রাইবোজোমের মধ্যেই এই এনজাইম রেখেছে। এই কারণে কেবলমাত্র রাইবোজোমই এই অ্যামিনো অ্যাসিডকে যুক্ত করে করে কিন্তু প্রোটিন বানাতে পারে। সেই কথাটাই তোমাদের বইয়ে আছে, দেখো। এছাড়া রাইবোজোম এই কাজে প্রয়োজনীয় উৎসেচক, এই উৎসেচক মানেই এনজাইম, সেটাও সরবরাহ করে থাকে। ও লেখাই আছে এনজাইম। আর উৎসেচক বা এনজাইমের কাজ কি? যে কোনো প্রাণ রাসায়নিক বিক্রিয়া, যে কোনো কেমিক্যাল রিয়াকশনের গতিটাকে কি করা? বাড়িয়ে দেওয়া। অর্থাৎ নর্মালি একটা কাজ হতে যে সময় লাগতো, এনজাইমের কারণে সেই কাজটা অনেক ফাস্ট হবে, দ্রুত হবে। তো এই হচ্ছে আমাদের আজকের পড়া। আমি যদি এটাকে একটু ছোট করি, তাহলে আজকে আমরা মূলত পড়লাম তোমাদের বইয়ের 26 পৃষ্ঠা। এবং তোমাদেরকে লেকচার 1-এ যতটুকু আমি প্র্যাকটিস দিয়েছি, ওই যে বিগত বছরে কি এসেছিল, তোমরা এখন ওগুলো পড়তে থাকো। যদি তুমি কোনো কিছুর আনসার না পাও, আমি কিছু প্রশ্ন লিখেছি বাট উত্তরের ঘর ফাঁকা রেখেছি, ওই ফাঁকা ঘরটা তুমি নিজে নিজে পূরণ করবা। যদি তোমার কোনো একটাতে সমস্যা হয় যে এইটার উত্তর কি হবে আমি তো বুঝতেছি না, তখন তুমি মানে কমেন্ট করতে পারো বা পোস্ট করতে পারো গ্রুপে যে আমি এটার উত্তর কি হবে বুঝতেছি না। আমি আবারও বলি, গ্রুপে লেকচার 1 এবং লেকচার 2 দেওয়া আছে। মূলত লেকচার 1-এর যা যা পড়ালাম, এই জিনিসগুলো থেকে বিগত বছরে কি কি এমসিকিউ হয়েছে, কি কি জ্ঞানমূলক হয়েছে, কি কি অনুধাবনমূলক হয়েছে, সেগুলো কিন্তু আমি আমার লেকচার শিটে পিডিএফটা দিয়ে দিয়েছি। তোমরা এখন সেগুলো পড়বা, রিডিং দিবা, দিয়ে যদি কোনো কিছুর আনসার না বুঝতে পারো যে এইটার আনসার কি হবে, তখন তুমি কিন্তু পোস্ট করো। আর যদি বুঝতে পারো তো আলহামদুলিল্লাহ, হয়ে গেল। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। ইনশাআল্লাহ নেক্সট দিন কিন্তু অনেকেরই 10-এ 10 পাওয়া উচিত। আজকে যা পড়ালাম তার মধ্য থেকেই থাকবে। আজকে কিন্তু সবাই 10-এ 10 পাওনি, এটা খুব হতাশাজনক। ইনশাআল্লাহ নেক্সট দিন তোমরা পাবা, হতাশার কিছু নাই, ধীরে ধীরেই আগাই, এটাই বরং ভালো, তাই না? তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কারো কিছু বলার আছে কিনা, থাকলে আমাকে জানিয়ে দাও।
আচ্ছা, রুম্পা জিয়াদ বলেছে রাইবোজোম কি, আরেকবার বললে ভালো হয়। রাইবোজোম হচ্ছে কোষের একটা অর্গানেলি। ধরেন একটা কোষ হচ্ছে একটা বাড়ি, আপনার বাড়িতে অনেক মানুষজন থাকে, এক একজনের এক একটা কাজ, ঠিক আছে? আপনার বাড়িতে যদি কাজের কোনো বুয়া থাকে, ওই বুয়ার যেমন কাজ হচ্ছে রান্না বান্না করা, কারো কারো বাসায় আবার 2টা বুয়া থাকতে পারে, কারো কাজ ঘর ঝাড়ু দেওয়া। আমাদের একটা কোষকে তার কার্যক্রম পরিচালনা করার জন্য অনেক কিছু লাগে। এর মধ্যে রাইবোজোম একটা, যার কাজ হচ্ছে কোষের প্রোটিন সাপ্লাই দেওয়া। সে প্রোটিন বানায় আর কোষের প্রোটিনগুলো, ওই প্রোটিনগুলো দিয়ে কোষ কি হয়, এই যে আমরা একটু আগে পড়লাম না মামাই, মাইক্রোটিউবিউল, তার প্রোটিনের নাম কি টিউবিউলিন। এই প্রোটিনটা কোথায় তৈরি হয়? রাইবোজোমে। তাহলে আজকে রাইবোজোম না থাকলে ওই কোষের কঙ্কালই তৈরি হতো না। খুবই সিম্পল ব্যাপার। রাইবোজোম একটা কোষের পার্ট, অংশ, যার কাজ প্রোটিন তৈরি, ঠিক আছে? একটা বাসায় অনেক মানুষ থাকে, এক একজনের এক একটা কাজ, বা একটা প্রতিষ্ঠানে অনেক মানুষ থাকে, যেমন আমাদের কোচিংয়ে কেউ টাইপ করে, ওর কাজ টাইপ করা, টাইপ না করলে আবার পরীক্ষা দেওয়া যাবে না, আবার পরীক্ষাটা নেওয়ার জন্য কেউ গার্ড থাকে। তারা একটু এভাবে চিন্তা করেন, তাহলেই হচ্ছে। আচ্ছা, আপন কুণ্ডু বলেছে রাইবোজোমের বৃহৎ উপ-একক ক্ষুদ্র উপ-এককের মধ্যে কোন ধরনের রাইবোনিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের মিথস্ক্রিয়া ঘটে এবং এই প্রক্রিয়া ট্রান্সলেশন শুরু করার জন্য কি কি উপাদান প্রয়োজন? আপন, রাইবোজোমের তো 2টা সাব ইউনিট, এটা ক্লাস 9-এর পাঠ্য বইয়ে ছিল, 10-এ নাই, তাই আমি পড়ালাম না। 2টা সাব ইউনিটের মধ্যে বলে রাখি, যেটা বড়, এই বড়টার সাথে টিআরএনএর মিথস্ক্রিয়া ঘটে। আচ্ছা, এটা সবাই কিন্তু এটা শোনার দরকার নাই, শুধু আপন শুনুক। আর যেটা ছোট, তার সাথে এমআরএনএর মিথস্ক্রিয়া ঘটে। বুঝতে পেরেছো? আর ট্রান্সলেশন শুরু করার জন্য তাহলে কি কি দরকার? রাইবোজোম দরকার, এমআরএনএ দরকার, টিআরএনএ দরকার, সাথে অ্যামিনো অ্যাসিড আর এনজাইম দরকার। উৎসেচক মানে হচ্ছে এনজাইম। এনজাইম হচ্ছে একটা প্রোটিন, এনজাইম নিজেও একটা প্রোটিন, মনে রাখবেন, এনজাইম নিজেও একটা কি প্রোটিন। আতিকুর রহমান, পিডিএফ চালু হচ্ছে না, কেউ যদি আতিকুর রহমানকে একটু হেল্প করতেন ভালো হইতো। তাহলে উৎসেচক মানেই এনজাইম। এনজাইম এক ধরনের প্রোটিন, যে কি করে, একটা বিক্রিয়াকে ত্বরান্বিত করে। মনে করো তোমার একটা ছোট বাচ্চা আছে, ওই বাচ্চাটা খাচ্ছে বা কিন্তু খাইতে পারছে না, তুমি আবার তাকে একটু হেল্প করলা খাইতে, এই যে তুমি এনজাইম হিসেবে কাজ করলা। বুঝতে পেরেছ? অর্থাৎ তুমি একটা কাজে হেল্প করলা। তো আমাদের কোষের মধ্যে যে বিক্রিয়াগুলো ঘটে, এই বিক্রিয়াগুলোকে ঘটানোর জন্য এনজাইম দায়ী। যেমন আমরা বায়োলজি অলিম্পিয়াড যখন করি, এই অলিম্পিয়াডে যে ভলান্টিয়ারগুলো থাকে তাকে আমরা বলি এনজাইম, কারণ তারা ওই কাজে সাহায্য করছে। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, একজন কোষ কঙ্কালের প্রথম লাইনটা বোঝে নাই। ও বাবা, কোষ কঙ্কালের আবার প্রথম লাইনটা কি? ভারী সমস্যা তো। একটা কোষের ঝিল্লি, হ্যাঁ, তোমাকে কোষের মধ্যে না ঢুকাইতে হবে। যে প্রশ্নটা করছো, তোমাকে আসলে কোষের মধ্যে ঢুকাইতে হবে, এছাড়া তুমি বুঝবা না। এটা যদি কোষ হয় তাহলে এটা ঝিল্লি, এই ঝিল্লি দিয়ে বলছে, এই ঝিল্লি দিয়ে তুমি যখন ভেতরে ঢুকবা তখন তোমার আগে কি দেখতে পাবা? কোষ কঙ্কাল দেখতে পাবা। অর্থাৎ কোষ যদি একটা বাড়ি হয়, তো দরজা দিয়ে যখন তোমাকে বাড়িতে ঢুকানো হবে, কারো বাসায় তুমি আগে কি দেখতে পাবা? ফার্নিচার দেখতে পাবা। কারো বাসায় আগে তুমি বসার জায়গা, সোফা সেট দেখতে পাবা। কারো বাসায় তুমি আবার হাগার টয়লেট দেখতে পাবা, তাই না ভাই? তো একটা কোষের ভিতর তোমার ঢুকাই দিলে তুমি প্রথমে কঙ্কাল দেখতে পাবা, এটা না বোঝার কি আছে? এবং এই কঙ্কালটা, এই যে যা দিয়ে গঠিত, এদের মধ্যে কেউ লম্বা, কেউ মোটা, কেউ চিকন, অনেকগুলো দড়ির মতো, এটা চারদিকে জালের মতো। এটা নিউক্লিয়াস, এটা ঝিল্লি, এই কঙ্কালগুলো এইভাবে জালের মতো ছড়ায় ছিটায় থাকে, সেটাই বলেছে। একদম না বোঝার কিচ্ছু নেই। আর কিছু? আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ, ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।